আমার প্রিয় ছাত্রীরা, আজ আমি তোমাদের পশ্চিমবঙ্গের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পশ্চিমবঙ্গের জলসম্পদ। ঠিক আছে, তো চলো শুরু করি পশ্চিমবঙ্গের জলসম্পদ সম্পর্কে। কি হচ্ছে, জল আছে বলেই আমাদের পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে। এটা তো আমরা প্রত্যেকেই জানি যে জলেই কিন্তু জীবনের প্রথম প্রাণ সঞ্চার আমরা লক্ষ্য করি, এবং জল আছে বলে আমরা পৃথিবীকে এই প্রাণী বা জীবকুল বেঁচে আছে। জল একটি অমূল্য সম্পদ, এর কোনো বিকল্প নেই। পশ্চিমবঙ্গে এই জল সম্পদের প্রধান উৎস হলো বৃষ্টিপাত, আর এই বৃষ্টিপাতের হিসাবে পশ্চিমবঙ্গ পৃথিবীর এক অন্যতম সমৃদ্ধ অঞ্চল। এর কারণ পশ্চিমবঙ্গে যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত হয়, বার্ষিক প্রায় 175 সেন্টিমিটার। তবে এ কথাও ঠিক যে রাজ্যের সব জায়গায় বৃষ্টিপাতের হার কিন্তু সমান নয়। ঠিক তো? আধুনিক সভ্যতায় জলের ব্যবহার বহুগুণ বেড়ে যাওয়ায় জল এখন সোনার চেয়েও দামি, তাই একে নীল সোনা বলা হয়ে থাকে। তাহলে আমরা যদি ছোটো কোয়েশ্চেন আসে 1 মার্কের যে নীল সোনা কাকে বলা হয়, তাহলে কিন্তু আমরা বলবো জলকে নীল সোনা বলা হয়। ঠিক আছে। পশ্চিমবঙ্গে জলসম্পদের ভাণ্ডার ভূপৃষ্ঠের জল ও ভৌম জলের মধ্যে সীমাবদ্ধ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে প্রচুর বৃষ্টিপাত হয়, ফলে নদী নালা, জলাভূমি, হ্রদ, খাল, বিল ও অনেক নিচু জমিতে প্রচুর জল জমা হয়। এছাড়াও পলিগঠিত সমভূমি বেশি থাকার ফলে বৃষ্টির জল মাটির নিচে ভৌম জলের ভাণ্ডার রূপে প্রচুর পরিমাণে জমা হয়ে থাকে। পশ্চিমের মালভূমি অঞ্চলের পাথুরে ভূমিতে ভৌম জলের ভাণ্ডার বিশেষ নেই বললেই চলে। আবার বৃষ্টিপাত কম হওয়ায় ভূপৃষ্ঠীয় জলের ভাণ্ডারও তত বেশি সমৃদ্ধ নয় এই অঞ্চলে, কিন্তু সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গ জলসম্পদে পরিপূর্ণ। উত্তরবঙ্গে সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়ার জন্য এই অঞ্চলে 4টি নদী অববাহিকায় প্রচুর পরিমাণে জল থাকে। তাছাড়াও হিমালয়ের বরফ গলা জল নদীতে আসায় পৃষ্ঠ জলের পরিমাণ আরও বেড়ে ওঠে। তরাই অঞ্চলে শিলা খুবই প্রবেশ্য হওয়ায় মাটির কাছাকাছি পর্যন্ত স্তর ভৌম জল উঠে আসে। মাটির 3 থেকে 5 মিটার পর্যন্ত গভীরতা থেকে জল পাওয়া যায়। দক্ষিণবঙ্গে হুগলি, ভাগীরথী নদীর 2 তীরের জেলাগুলিতে প্রচুর পরিমাণে নদীগুলিতে জল জমে থাকে। এছাড়াও এখানে অসংখ্য জলাশয়, বিল, জলাভূমি, নিম্নভূমি, পুকুর, ডোবা রয়েছে। এতে বৃষ্টির জল জমা হয়ে থাকে, যাতে সারা বছর মোটামুটি কাজ চলে যায়। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে পশ্চিমবঙ্গে কিন্তু জলের সেই রকম অসুবিধা হওয়ার কথা নয়, বা জল আছে বলে জল সংকট সেইভাবে দেখা যায় না। ঠিক তো? এখানকার বিস্তীর্ণ পলিমাটির নিচে ভৌম জলের অফুরন্ত ভাণ্ডার রয়েছে। কি মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার স্থান বিশেষে সর্বাধিক 20 ফুট গভীরতার মধ্যে ভৌম জল পাওয়া যায়। মানে অনেকটা গভীরে যেতে হয় না, খুব অল্প মাটিকে যদি আমরা খুঁড়ি তাহলেই আমরা জলস্তর পেয়ে যাব। দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরের মোহনা উপকূল অঞ্চলে খুবই কম গভীরতায় ভৌম জল পাওয়া যায়। পশ্চিমবঙ্গের পশ্চিমে অবস্থিত জেলাগুলিতে যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও বর্ধমানের পশ্চিমাংশে ভূগর্ভস্থ জল ও ভৌম জল এই দুয়েরই পরিমাণ ভীষণ কম, কারণ এই অঞ্চলগুলো কি পাথুরে ভূমিভাগ আছে, এবং এই অঞ্চলগুলো পলিগঠিত নয়, এবং এই অঞ্চলগুলো প্রাচীন শিলার অংশবিশেষ। বর্ষার সময় ছাড়া পশ্চিমবঙ্গের নদীগুলি প্রায় শুকনো থাকে এই অঞ্চলে। এছাড়া পাথুরে জমির জন্য ডোবা, পুকুর, খাল প্রভৃতি বিশেষ গভীর না হওয়ায় বেশি পরিমাণে জল ধরে রাখতে পারে না। তবে সীমানা সংলগ্ন অংশে নদী বাঁধের
পেছনের কৃত্রিম জলাধারগুলিতে প্রচুর পরিমাণে জল ধরে রাখা থাকে। ম্যাসেঞ্জার, মাইথন, তিলাইয়া ইত্যাদি অঞ্চলে অবস্থিত জলাধারগুলি থেকে শুখা মরশুমে প্রয়োজন মতো জল ছাড়া হয়। ওই জল খালের মাধ্যমে সেচের কাজে ছাড়াও অন্যান্য বহু কাজে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এইসব অঞ্চলে মাটির নিচে অনেক গভীরে জলবাহী স্তর আছে, কিন্তু তা উত্তোলন করা খুব ব্যয় সাপেক্ষ। আর সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও জলকষ্টে বেশি ভুগতে হয় দার্জিলিং জেলার মানুষদের। এই পার্বত্য জেলায় জলের মূল উৎস হলো ঝর্ণা ও ছোট ছোট হ্রদের জল। তবে দার্জিলিং শহরে জল সরবরাহ করা হয় শিলচর হ্রদ থেকে। ঠিক আছে, দার্জিলিংয়ে কোথায় থেকে করা হয়? শিলচর হ্রদ থেকে করা হয়। এবার নদ নদী, খাল, কূপ প্রভৃতির ভূপৃষ্ঠস্থ জলের বহুমুখী ব্যবহার, মানে আমরা এই জলগুলোকে কি কি কাজে ব্যবহার করে থাকি সেগুলো আমরা দেখব। প্রথমেই দেখব যে পশ্চিমবঙ্গ হচ্ছে নদীমাতৃক রাজ্য এবং সমভূমি। এই পশ্চিমবঙ্গে সবথেকে বেশি পরিমাণে সমভূমি আছে, তাই এই অঞ্চলে কৃষিকাজকে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে। কৃষিকাজ, তাহলে পশ্চিমবঙ্গে ভারতের একটি অন্যতম প্রধান রাজ্য। ভাগীরথী, হুগলি নদীর দুই পাশের কৃষি জমিতে এই নদীর জলকে ব্যবহার করা হয়। পশ্চিমের জেলাগুলিতে নদী বাঁধের পেছন থেকে কাটা খালের জলের সাহায্যে জলসেচ করা হয়ে থাকে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে পরিবহনের কাজে। এ রাজ্যে হুগলি, ভাগীরথী নদীর জলপথ পরিবহনে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সুন্দরবন এলাকায় যাতায়াতের মূল উৎসই হচ্ছে নদীপথই হচ্ছে এর ভরসা। এছাড়া নদী, খাল ইত্যাদির উপর বাঁধ নির্মাণ করা ও সেতু স্থল পরিবহনে সাহায্য করে। 3 নম্বর হচ্ছে পানীয় ও দৈনন্দিন কাজ। নদীর জল তীরবর্তী শহরগুলির সব ধরনের চাহিদা মেটায়। নদীর জলকে পরিশোধন করে পানীয় জল হিসাবে ব্যবহার করা হয়। এছাড়া নদ নদীর জলে শহরের রাস্তাঘাট পরিষ্কার এবং পার্ক ও উদ্যানগুলিতে ব্যবহার করা হয়। নদ নদী ও খালের জলে মানুষ, গবাদি পশু স্নান করে, জামা কাপড় কাচে প্রভৃতি কাজ করে থাকে। শিল্পক্ষেত্র যদি দেখি তাহলে দেখতে পাই যে নদ নদী ও খালের জলের সর্বাধিক ব্যবহার ঘটে শিল্পক্ষেত্রে, ঠিক না? শিল্পাঞ্চলে বিভিন্ন কাজে এই নদ নদীর জলকে ব্যবহার করা হয়ে থাকে। হুগলি নদীর দুই তীরের বড় বড় কলকারখানা গড়ে ওঠার কারণই হলো এই নদীর জলের প্রাপ্যতা। হলদি নদীর জলের প্রাপ্যতার উপর নির্ভর করে গড়ে উঠেছে হলদিয়া শিল্পাঞ্চল। কোলাঘাট, ব্যান্ডেল, বক্রেশ্বর প্রভৃতি তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি রূপনারায়ণ, হুগলি, বক্রেশ্বর নদীর জলকে ব্যবহার করে গড়ে উঠেছে। আসানসোল, দুর্গাপুর শিল্পাঞ্চলে দামোদর নদ থেকে জল সরবরাহ করা হয়ে থাকে। এছাড়া বনসৃজনে কাজে লাগে, যেমন পশ্চিমবঙ্গের সামাজিক বনসৃজন ও কৃষি বনসৃজনে খাল, বিল, জলাশয়, নদীর জলকে ব্যবহার করা হয়। এছাড়া পশ্চিমের মালভূমি অঞ্চলের বনভূমি গড়ে তোলার জন্য ভূপৃষ্ঠস্থ জলকে বিপুল পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। বিদ্যুৎ উৎপাদন, উত্তরবঙ্গের তিস্তা নিম্ন ড্যাম এবং রাম্মাম, জলঢাকা প্রভৃতি নদীতে বাঁধ নির্মাণ করে প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন করা হয়ে থাকে। 7 নম্বর হচ্ছে মৎস্য চাষ। নদ নদী, খাল, বিল, জলাশয় মৎস্য চাষ এবং মৎস্য শিকারের জন্য ব্যবহার করাও হয়ে থাকে। এছাড়া পর্যটন শিল্প আছে, যেমন নদীর উপর নির্মিত জলাধার ও নদী তীরবর্তী স্থানসমূহে পর্যটন ব্যবস্থা উন্নতি ঘটে থাকে। এবার আমরা দেখব যে অভ্যন্তরীণ জলসম্পদ সম্পর্কে। পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ জলসম্পদ কেমন এখন তা দেখা যাক। তাহলে দেখতে পাই যে বৃষ্টির জল কিছুটা যায় ভূগর্ভে, বাকি কিছুটা বাষ্পীভূত হয় এবং বেশিটাই ভূপৃষ্ঠে প্রবাহিত হয়। অভ্যন্তরীণ জলসম্পদ হলো ওই ভূগর্ভস্থ জল এবং ভূপৃষ্ঠস্থ জলের মোট পরিমাণ, যার মধ্যে বেশিরভাগটাই হলো ভূপৃষ্ঠস্থ জল। পশ্চিমবঙ্গের মোট আভ্যন্তরীণ জলসম্পদের পরিমাণ হলো প্রায় 129 ঘন কিলোমিটার।
কিন্তু রাজ্যের বিভিন্ন জেলায় এর পরিমাণ কিন্তু সমান নয়। যেমন আলিপুরদুয়ার সহ জলপাইগুড়িতে 16.85 ঘন কিমি, দক্ষিণ 24 পরগনায় 11.78 ঘন কিমি, ঝাড়গ্রাম সহ পশ্চিম মেদিনীপুরে সেটি দাঁড়ায় 11.38 ঘন কিমি, কোচবিহারে 9.94 ঘন কিমি। জেলার অবস্থা যথেষ্ট ভালো, কিন্তু উদ্বেগজনক অবস্থায় আছে কলকাতা, যার পরিমাণ হচ্ছে 0.25 ঘন কিমি, হুগলি 4.10 ঘন কিমি, নদিয়া 4.83 ঘন কিমি প্রভৃতি জেলা। যেহেতু আভ্যন্তরীণ জল সম্পদের মধ্যে সিংহভাগ হলো ভূপৃষ্ঠের জল, তাই সেই জলের বেশিরভাগটাই বর্ষাকালে গড়িয়ে চলে যায়। সুতরাং ওই জল ধরে রাখার জন্য চাই সঞ্চয় ভাণ্ডার। কিন্তু পশ্চিমবঙ্গের মোট জল সঞ্চয়ের ক্ষমতা মাত্র 6 ঘন কিলোমিটারেরও কম। এর মধ্যে পুকুর, ডোবা ও বিলের ক্ষমতা প্রায় 4 ঘন কিমি এবং বড় বড় জলাধারের ক্ষমতা 2 ঘন কিমিরও কম। অর্থাৎ পশ্চিমবঙ্গের জল সঞ্চয়ের ক্ষেত্রে বড় বড় জলাধারগুলির ভূমিকা কিন্তু অত্যন্ত নগণ্য। এবার বার্ষিক মাথাপিছু জলপ্রাপ্তি দেখি আমরা, তাহলে দেখতে পাই যে পশ্চিমবঙ্গের জলসম্পদের সঠিক অবস্থা আরও ভালো বোঝা যাবে যদি বার্ষিক মাথাপিছু প্রাপ্তিযোগ্য জলের পরিমাণ বিচার করি। দেশ স্বাধীন হওয়ার পর থেকে 1991 সালে এই রাজ্যে বার্ষিক মাথাপিছু প্রাপ্তিযোগ্য জলের পরিমাণ ছিল যেখানে প্রায় 5200 ঘনমিটার। 1971 সালে তা কমে দাঁড়ায় 2941 ঘনমিটার। 1991 সালে তা দাঁড়ায় 1870 ঘনমিটার এবং 2011 সালে তা আরও কমে গিয়ে দাঁড়িয়েছে 1411 ঘনমিটার। এই সময়ের মধ্যে রাজ্যের প্রতিটি জেলাতেই প্রাপ্তিযোগ্য জলের পরিমাণ কমে গেছে। বিগত দশকগুলিতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, সেচের কাজে জলের ব্যবহারে ব্যাপক বৃদ্ধি, বিশ্ব উষ্ণায়ন তথা জলবায়ুর পরিবর্তনের ফলে বৃষ্টিপাতের অনিশ্চয়তা, এই রকম বিভিন্ন কারণে পশ্চিমবঙ্গের জল সম্পদের পরিমাণ কিন্তু দিন দিন কমেই যাচ্ছে। তাই এখনই এই ব্যাপারে সচেতন না হলে আগামী দিনগুলোতে আমরা কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হতে করব। ঠিক আছে, এবার আমরা নদ নদী, খাল, পুকুর, ভৌমজলের বহুমুখী ব্যবহার এবং অতি ব্যবহারের গুণাগুণগুলো লক্ষ্য করব। ভূপৃষ্ঠস্থ জলের অতিরিক্ত ব্যবহারের কুফলগুলো প্রথমে দেখে নিই। যে 1 নম্বর হচ্ছে রাসায়নিক দ্রব্যের মিশ্রণ বৃদ্ধি। কি হচ্ছে, সেচ খালের জলে বা নদ নদীর জলে মানুষ কাপড় ধোয়া, কাচার মতো অনেক ঘরের কাজ করে। এর ফলে জলে অতিরিক্ত পরিমাণ ডিটারজেন্ট মিশে যায় এবং জলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটায়। দিনের পর দিন এই ডিটারজেন্ট মেশার ফলে জল দূষিত হয় ও প্রাকৃতিক উপায়ে দূষণমুক্ত হতে আর পারে না। 2, কারখানার দ্বারা জলদূষণ বৃদ্ধি। নদীর জল ও খালের জলকে কারখানা, বিশেষত রং ও চামড়ার কারখানায় বর্জ্যপদার্থ এবং শহরের মলমূত্র ইত্যাদি ফেলার নিকাশি হিসাবে অতিমাত্রায় ব্যবহার করায় নদীর জল খুবই দূষিত হয়ে পড়েছে। 3 নম্বর হচ্ছে কৃষি উৎপাদনের ক্ষতি। জলের পরিমাণ বেশি হলে মাটির ছিদ্রগুলি বন্ধ হয়ে যায়, মাটির উপর জল দাঁড়িয়ে যায়। ওই জল শুকিয়ে গেলে নুনের স্তর জমা হয় এবং মাটিকে ক্ষারকীয় করে তোলে। পশ্চিমবঙ্গের নদী বাঁধের পাশে জলসেচ এলাকাগুলিতে এই জন্য কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। অপচয় বৃদ্ধি। জলের অতিরিক্ত ব্যবহারের ফলে অপচয় ঘটছে, ফলে জলের ভাণ্ডার কমে আসছে এবং এর ফলে জলের চাহিদা তুঙ্গে উঠছে এবং সংকট দেখা যাচ্ছে। এছাড়াও অত্যাধিক পরিমাণে জল ব্যবহার করার ফলে ভূগর্ভস্থ জলের সঙ্গে আর্সেনিক মিশে যাচ্ছে এবং ওই জল পান করার ফলে শরীরে নানা ধরনের রোগ ব্যাধিরও সৃষ্টি হয়েছে। কলকারখানার বিষাক্ত আবর্জনা
পয়ঃপ্রণালী নির্গত ময়লা, কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার, কীটনাশক প্রভৃতি ধুয়ে এসে জলে মিশে যায়। এর ফলে জলের গুণগত মানের অবনমন ঘটে এবং জল দূষিত হয়ে যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাবো ভৌম জলের বহুমুখী ব্যবহার। মানব জীবনে ভৌম জলের বহুমুখী ব্যবহার লক্ষ্য করা যায়। এগুলো যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পাই যে কৃষিকাজে পশ্চিমবঙ্গে যে সকল অঞ্চলে খাল নদ নদীর জলের সুবিধা নেয় এবং ভৌম জলতলের অবস্থান ভূপৃষ্ঠ থেকে প্রায় 15 মিটার গভীরে হয়, সেসব অঞ্চলে নলকূপের মাধ্যমে বেশি জলসেচ করা হয়। পানীয় জল হিসাবে ভৌম জলের সর্বাধিক ব্যবহার সেচের জন্য হলেও পানীয় জল হিসাবে এর গুরুত্ব কিন্তু অনেক বেশি। গৃহস্থলীর নানান কাজেও কিন্তু আমরা ব্যবহার করে থাকছি। ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের কুফলগুলো দেখতে পাচ্ছি। প্রথমে একবার আলোচনা করেছি যে আর্সেনিকের পরিমাণ বৃদ্ধি কোথায় কোথায় হয়েছে দেখে নিই। নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলি জেলার চাষের জন্য প্রচুর পরিমাণে ভৌম জল তুলে নেওয়ার ফলে জলে ক্রমশ আর্সেনিকের পরিমাণ বেড়ে চলেছে। ভৌম জল অতিরিক্ত তোলার ফলে নাইট্রেট, ফ্লুরাইড জাতীয় যৌগের পরিমাণ বেড়ে যাচ্ছে। ফলে এই জল ব্যবহারে শরীরে ব্ল্যাক ফুট ও ক্যান্সার রোগ হচ্ছে। লবণতা বৃদ্ধি, মাটির নিচ থেকে অতিরিক্ত জল তুলে নেওয়ায় জল নোনতা হয়ে যাচ্ছে। এর ফলে ওই লবণাক্ত জল পানের অযোগ্য হচ্ছে এবং পানীয় জলের সংকট দেখা দিচ্ছে। নদিয়া, বর্ধমান জেলায় এই ধরনের সমস্যা কিন্তু প্রকট হিসাবে দেখা দিয়েছে। ভূমির অবনমনের সম্ভাবনা বৃদ্ধি, অতিরিক্ত ভৌমজল উত্তোলনের ফলে ভূমির অবনমন ঘটার সম্ভাবনা বেড়ে যায়। যেমন কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে ভৌমজল উত্তোলনের ফলে ভূমির অবনমন ঘটার সম্ভাবনা বেড়ে গিয়েছে। ভৌম জলতলের উচ্চতা হ্রাস, অনিয়ন্ত্রিত জল উত্তোলনের ফলে ভৌম জলস্থলের উচ্চতা হ্রাস পাচ্ছে। কৃষি জমির উর্বরতা শক্তি হ্রাস পাচ্ছে। ভৌম জলের ক্রমাগত ব্যবহারের ফলে কৃষি জমিতে লবণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে জমিতে লবণাক্ত ও অনুর্বর হয়ে পড়েছে। আজ এখানেই আমাদের এই অধ্যায়ের অংশটি শেষ করলাম। আগামী পর্বে তোমাদের পশ্চিমবঙ্গের জলবায়ু নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।